আমি আব্দুল সালাম তালুকদার, মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের একজন শিক্ষার্থী। আমি আন্দোলনে আমার সম্পৃক্ত হওয়ার পিছনে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমার নবজাতক শিশু মোহাম্মদ এবং আমার স্ত্রী মেহবুবা আক্তার তমা। 14 জুলাই থেকে আমার যে শিশুটা, তার 1.5 মাস ছিল এবং তার শ্বাসকষ্ট ছিল। তাকে নিয়ে সিলেটের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করছিলাম এবং আমি মৌলভীবাজারে সব ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ফল না পেয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম। এবং তখনই দেখতেছি মৌলভীবাজারের অবস্থা, এবং আমাকে আমার যারা ছোটো ভাইরা আছে, আমি একজন সমাজকর্মী, আমার যারা সহকর্মীরা আছেন তারা আন্দোলনে যাচ্ছেন এবং বারবার ছাত্রলীগের দ্বারা তারা প্রতিহত হচ্ছেন এবং মাইর খাচ্ছেন এবং আমাকে বলছেন যে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই। তখন আমি বললাম যে অমুক আছেন তমুক আছেন, কয়েকজনের নাম বললাম। তারা তো সবসময় সামনে এসে সাহসিকতার পরিচয় দেন, কিন্তু তখন দেখা যায় যে তারাও আওয়ামী দূষর হয়ে বসে আছেন। তৎক্ষণাৎ আমি আমার ছেলের আল্লাহ রহমতের ট্রিটমেন্ট করি। আমি যখন মৌলভীবাজারে আসি, আমার ওয়াইফ, তিনি একজন বিপ্লবী মানুষ, তিনিও শিক্ষার্থী, এই কলেজেরই অ্যাকাউন্টিংয়ে পড়েন। তিনি বলছেন যে তিনি চলে যাবেন আন্দোলনে। আমি তখন কবিতা লিখছিলাম আন্দোলন নিয়ে। তো আমার কবিতা পড়ে তার মধ্যে আরও বেশি অনুপ্রেরণা জাগলো। আমি বললাম, দেখো, তুমি যদি আন্দোলনে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, আমার বাচ্চাকে কে দেখবে? তখন আমি তাকে ঘরে রেখে আমি বললাম, তোমার একটা টি শার্ট আমাকে দাও। সে যেহেতু একজন ভলান্টিয়ার, তার একটা টি শার্ট আমাকে দিল। আমি 17 জুলাই মশাল মিছিল হবে, সেই সন্ধান পাওয়ার পরে আমি বের হয়ে যাই। ঠিক বিকালে বের হই এবং রাত 12টা পর্যন্ত আমি অপেক্ষা করি এবং খবর পাই যে আন্দোলনটা ছত্রভঙ্গ হয়ে গেছে মিসম্যানেজমেন্টের কারণে। পরের দিন সকাল থেকে আবারও বেরিয়ে পড়ি। আমার যে সংস্থা আনন্দ পাঠশালার যারা কর্মী আছে, শিক্ষকরা আছে, এটা পথশিশুর শিক্ষক, তারা সবাই এখানে আন্দোলনের জন্য চলে আসছে। আন্দোলনে তারা সকাল থেকে অপেক্ষা করতেছে, কিন্তু তাদের বিরোধী পার্টি ছিল প্রায় 200 থেকে 250 জন 18 জুলাই, এবং ছাত্রছাত্রী ছিল মাত্র 35 থেকে 40 জন। তখন আমি সেখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে আমি দেখলাম যে এখানে আন্দোলনে যাওয়া মানেই মৃত্যু। তখন আমার ভাগিনা ছিল সাথে, আমার আপন ভাগিনা, তার নাম হচ্ছে নিশান। সে একজন শ্রমজীবী মানুষ। তাকে বললাম যে, ভাগিনা, কী করবা? তুমি তো তোমার ভাই বোনকে পড়াশোনা করাচ্ছ, ভবিষ্যতে যদি তারা চাকরি না পায় কোটার কারণে, তাইলে তো তোমার এই পরিশ্রমটা বৃথা। আমার চোখের সামনে আমার সন্তানের চেহারাটা ভেসে উঠলো, যে সে যদি ভবিষ্যতে আমাকে প্রশ্ন করে, বাবা, আবু সাইদ মরল, এত ছাত্রছাত্রী মরল, তুমি কি করেছো দেশের জন্য? কেন জানি না, এই প্রশ্নটা আমার মনের মধ্যে চলে আসছে। আমি ভাবলাম যে কিছু একটা করি। তখন ওই ছাত্রছাত্রীদের জন্য, যারা ছিল আমার ছোটো ভাই বোন, তাদের জন্য আমি খাবার, পানি, ওইগুলো নিয়ে আমি সরাসরি স্টেডিয়ামে চলে গেলাম। গিয়ে দেখলাম শিশির আপু সহ অনেকেই সেখানে, তারা খুবই একটা থমথমে পরিস্থিতি। সেখানে আমরা আরও আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করি, আরও কিছু মানুষ যদি আসে। তখন সাহস করে কেউ এগিয়ে আসে নাই। মৌলভীবাজার ম্যাথসের শিক্ষার্থীরা, মৌলভীবাজার সরকারি কলেজের আমার সহযোদ্ধারা, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা শুধু বারবার মাইর খাচ্ছি, কিন্তু আজকে হয় মৃত্যু না হলে সংগ্রাম, আমরা কেউ পিছু হটবো না। ছোটো ছোটো ছেলেমেয়েরা, ক্লাস 8 আর 9-এর ম্যাথসের স্টুডেন্টরা, আমরা সাহস করি এবং আমরা ওইখান থেকে আমাদের স্লোগান শুরু করি, কোটা না মেধা। 18 জুলাই দুপুর তখন প্রায় 1টা বাজে, আজান হয়ে গেছে। আমরা দেখলাম অপেক্ষা করে আর লাভ নেই। আমরা যদি এখানে বসে থাকি স্টেডিয়ামে, সাইফুর রহমান স্টেডিয়ামে, সেখানে আমাদের উপরে হামলা হলে তো এখানে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, পালানোরও জায়গা থাকবে না। তখন আমরা আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের লড়াই। সেখান থেকে আমরা স্লোগান দিতে দিতে আসছিলাম। আসার পরে আমরা যখন আমাদের মৌলভীবাজার সরকারি কলেজের প্রধান ফটকের সামনে আসি, গেইটের সামনে আসি, আমাদেরকে সবাই বলতেছে, তোমরা যাইও না, সেখানে তাদের হাতে অস্ত্র আছে, পুলিশ আছে, তোমরা গেলে তো মরবা, তোমরা যাইও না। কিন্তু আমরা যে মোটিভেশনটা দিয়েছিলাম যে আমরা কি পিছু হটবো না, কি এগিয়ে যাব, সেই মোটিভেশন নিয়ে আমার যারা বোনেরা আছে, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তারা এগিয়ে যাচ্ছিল এবং তাদের অনুপ্রেরণায় ছেলেরাও এগিয়ে যাচ্ছিল। রাস্তা থেকে আরও ছাত্রছাত্রীরা কলেজ থেকে বেরিয়ে তারাও আমাদের সাথে অংশগ্রহণ করে। যখনই আমরা সাকুরা মার্কেটে যাই, তখনই আমাদেরকে 3-4টা পুলিশের গাড়ি, তারা আমাদেরকে আটক করে। পুলিশ আমাদেরকে আটকাইতে পারে নাই। আমরা সাকুরা মার্কেটের মধ্যে চলে যাই কোর্টে। সেখানে যাওয়ার পরে পুলিশ সরাসরি অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। তখন আমরা বলি যে ঠিক আছে, আমরা আর আগাচ্ছি না, আমরা এখানে বসে পড়বো, আমরা শান্তভাবে আমরা আমাদের দাবি জানিয়ে চলে যাব। যখন আমরা বসে পড়ি নিরস্ত্র অবস্থায়, তখন বসা অবস্থায় পুলিশ আমাদেরকে মারধর শুরু করে। প্রথমেই আমার হাতের মধ্যে একটা বাড়ি মারে, সেখান থেকে আমার হাত ফেটে রক্ত বের হওয়া শুরু করে। আমি প্রতিবাদ করলাম, আমাকে আপনি কেন মারলেন? আমরা তো এখানে মারামারি করতে আসি নাই, আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি, কেন মারলেন? তখন দেখা যাচ্ছে যে আমরা যখন প্রতিবাদ করতে যাচ্ছি, শিশির যখন প্রতিবাদ করতে যাচ্ছে, মঞ্জুর বা আরও যারা আছে, আমরা যখন প্রতিবাদ করতে যাচ্ছি, তখন দেখা গেছে তারা আরও বেশি আমাদের কেমন জানি একটা ব্যবহার করতেছে, কুত্তার বাচ্চা বলে গালি দিচ্ছে, তোদের হাতে লাঠি কেন,
এটা বলেই ছাত্রলীগকে কল দে। মৌলভীবাজারের ওসি তখন ছাত্রলীগকে কল দিল। আমার এখনও কানে বাজে, ওদেরকে ডাক দে, এদের সাথে ভালো ব্যবহার করলে হবে না। তখনই একসাথে কারে করে মোটা করে একটা ছেলে আমার এখনও চোখে ভাসে। সে ওই যে পৌর মার্কেটের সামনে থেকে এসেই তার গাড়ি হিরো টাইপের পোজ নিয়ে এসে দরজা খুলে তার হাতে এত বড় রামদানি দর শুয়োরের বাচ্চাদেরকে বলেই সে আমাদের দিকে তেড়ে আসে। ছোটো ছোটো ছেলেমেয়েরা অস্ত্র দেখে তার ওই দিক থেকে আমাদের এর সামনে থেকে আরও একদল ছেলেরা আসতেছিল প্রায় 150-র মতো হবে ভিড়। তারা জয় বাংলা বলে চিৎকার করে এসেই বড় বড় লাঠিসুটা নিয়ে আমাদের ভাই বন্ধুর উপরে হামলে পড়ে। আমি দেখি আমাদের একটা ভাই লিটন, তার নাম, তার একদম অবস্থা খারাপ। আমার ভাতিজি, ওর নাম হচ্ছে মিম, তার মাথা ফাটিয়ে ফেলছে। তখন দেখলাম তার বোন বিপ্লবী হয়ে গেছে, সে পুলিশের মাথায় একটা বাড়ি মারে। ছোটো মেয়ে, তার বোন যখন রক্তাক্ত হয়ে পড়ে গেছে সে বাড়ি মারে, তার বাড়ি খেয়ে পুলিশের মাথার হেমলেট উড়ে যায়। তখন আমার ভাগিনা ছিল সে, তাকে দেখলাম, যখন দেখছে আমার রক্ত বের হয়ে গেছে তাকেও দেখলাম যে 50 জনের মতো 50 জন অস্ত্রধারী ছেলেদের মধ্যে সে একাই বাঁশ নিয়ে ঢুকে যায়। আমি অবাক। আমি তাকে বললাম যে আমি মানে বাকরুদ্ধ, আমি ওই পরিস্থিতিতে আমার হাত থেকে তো রক্ত পড়তেছেই। তখন দেখলাম যে রিয়া চক্রবর্তী সে দাঁড়িয়েছিল, তাকে পিছনে মানে তার পিছনে একটা বাড়ি মারে, আমি বলতে পারতেছি না কোথায় বাড়িটা মারছে, সে হাতটা এভাবে কাঁপতেছিল। তখন আমার আর সহ্য হয় নাই, আমি 7-8 জন পুলিশের সামনে আমি মনে করেন যে তর্কাতর্কি শুরু করি। তখন তারা আমাকে 7-8 জন পুলিশ মিলে ধরে, মানে আমি আর ছুটতে পারি নাই, তাদের হাত থেকে ছুটতে পারি নাই। আমাকে তারা মারধর করে কিল ঘুষি লাথি মেরে, পেটের মধ্যে লাথি মেরে আমাকে তারা একরকম তুলে নিয়ে যায়। আমি গাড়িতে উঠতে চাইছিলাম না, আরেকটা বোন লাবণী তার নাম, সে আমাকে বাঁচানোর জন্য পুলিশের গাড়ি পর্যন্ত আসছে, কিন্তু আর কেউ এগিয়ে আসছে না। শত শত মানুষ শুধু তাকিয়েছিল সেদিন। আমরা রক্তাক্ত অবস্থায় আমাকে টেনে নিয়ে গাড়িতে তুলছে। তখন আমার সর্বশক্তি যখন শেষ হয়ে গেছে, আমি আর হার মেনে নেই, আমাকে পুলিশের গাড়িতে তুলে নেয়। তখন ছাত্রলীগের ছেলেরা পুলিশের গাড়ির পিছনে ধাওয়া করে আসতেছিল আমাকে মারার জন্য। তো পুলিশ আমাকে সেখান থেকে নিয়ে যাওয়ার পরে আমাকে একটা চেয়ারে বসায়। তখন আমার মা তুলে আরেকটা পুলিশ গালি দেয়, আমার মা তুলে গালি দেয়। আমি গালিটা বলতে পারতেছি না, কিন্তু আমাকে তুই চেয়ারে বসলি কেন, আমাকে আবার মারতে আসে লকআপের মধ্যে। লকআপ না, ওইটা নারী এবং শিশুদেরকে যেখানে রাখে সেখানে আমাকে রাখছে। আধা ঘন্টা পরে দিকে আমার ভাগিনাকেও রক্তাক্ত অবস্থায় তারা নিয়ে আসছে। আমার ভাগিনা হয়তো দেখছে, সে আমার আপন ভাগিনা, যে মামা যেহেতু জেলে চলে গেছে আমি থেকে কী, আর সে যেভাবে আন্দোলনটা করছে তাকে ধরাটা স্বাভাবিক, তাকে দৌড়িয়ে ধরে তাকেও নিয়ে আসছে। আরও 2 ঘন্টা পরে দিকে আমার আরেক ছোটো ভাই, সে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় পড়ে, তার নাম অভি, তাকেও ধরে নিয়ে আসছে। আমরা 3 জন ছিলাম সেদিনের কারাবন্দি। কিছুক্ষণ পরে ধাপে ধাপে থানার মধ্যে আসতেছে ওদের লোক, আয়সা বলতেছে তুমি তো শিবির, তুমি কিসের ছাত্র, তুমি কিসের কোটা আন্দোলনে গেছো। তখন আমাকে পুলিশ বিভিন্ন ধরনের জেরা করে। আমার হাত ফুলে গেছিলো, যেহেতু লাঠির বাড়ি না কি দিয়ে বাড়ি মারছে আর কি, হাতটা তো রক্ত ঝরছেই, আর ফুলা, আমার ট্রিটমেন্টের দরকার, তারা আমাকে কোনো ট্রিটমেন্ট দেয় নাই। রাত্রে 1টার সময় যখন আমার শরীরে জ্বর চলে আসে, 1টার দিকে আমাকে ওসি বলে তাকে ট্রিটমেন্ট করাও। তখন আমাকে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু তারা আমার ফ্যামিলির কাছে, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার মা বাবা সবাই থানায় দাঁড়ান। আমার একটা মিনিটের জন্য আমাদেরকে দেখতে দেয় নাই, আমার মা বাবার সাথে, আমার ওয়াইফের সাথে কথা বলতে দেয় নাই। সেদিনের কথা মনে হলে আসলে আমি কিভাবে 1 মিনিটে আমার মনের কথাটা আমি প্রকাশ করব। আমরা জানালার এক ফাঁক দিয়ে দেখতেছিলাম আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, আমার প্রিয়তমা দাঁড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে দেখতে দেয় নাই। তো মানে এসেই বাপ মা তুলে গালি দিয়ে জানালাটাও লাগাই দেয়। তখন আর অসহায়ের মতো পড়া ছিলাম, কথা বলার সুযোগ পাইছি আমার বড় ভাই সোহেল আহমদের সাথে হসপিটালে, কিন্তু ওনার হাতে ওরা মেডিকেলের যে কাগজটা ওইটা দেয় নাই, ওইটা দিলে নাকি ওনাদের ক্ষতি হবে। তো আমাদেরকে ওষুধও দেয় নাই, চিকিৎসাবিহীন আমরা। তখন আমাকে পরের দিনে এখানে কোর্টে চালান করে দেওয়া হয় শুক্রবারে সচরাচর বন্ধ থাকে, কিন্তু আমাদেরকে স্পেশালি আমাদের 3 জনকে তারা এখানে চালান করে দেয়। আসার সময় এখানে এমসি রিপোর্ট যদি দেখা যায় আমি আহত, তাহলে নাকি আমাকে চালান করা যাবে না। বলতেছে পুলিশ আমাকে বলছে দেখো আমরা তো তোমাকে নিয়ে আসছি, এখন তুমি যদি বলো তোমার গায়ের কোথাও স্পট আছে, তাহলে তোমাকে আরও এইভাবেই বলতে, তোমাকে আবার আমরা থানায় নিয়ে যাব, আরও 1 ঘন্টা তোমাকে গাড়ানো হবে, তারপরে তোমাকে অসুস্থ বানিয়ে তারপর আমরা এখানে নিয়ে আসবো। তো তোমার জন্য ভাই ভালো হবে, তোমার ভালোর জন্য বলতেছি, তুমি বলিও না তোমার গায়ে যে আঘাত আছে। আমার সারা শরীরেই জখম ছিল। তখন আমি পুলিশের সামনে একদম হিরো টাইপের ভাব নিলাম যে ভাই আমার কোথাও আমার কোনো স্পট নাই, প্রাণের ভয়ে ভাই আমি মেনে নিলাম। আমাকে বলতেছিল, তোমাকে পুলিশ বলতেছিল, লোকটা ভালো ছিল, আমাদেরকে খাওয়াইছেও, সে আমার ফ্যামিলির সাথে কথা বলতে দিছে। সে বলতেছে তোমাকে তো দেখেই লাগতেছে তুমি অসুস্থ, তাহলে তুমি কেন মিথ্যা, মানে তুমি বলো তোমার কোথায় দাগ আছে আমাদেরকে দেখা, আমি তাদেরকে দেখতে দেয় নাই। তারপরে তো
আমাদেরকে সেখান থেকে চালান করে দিল। মৌলভীবাজার সরকারি কলেজের আমাদের অ্যাকাউন্টিং বিভাগের শফিকুল ইসলাম স্যার চাকরির মায়া ত্যাগ করে উনি আমার পাশে দাঁড়িয়েছেন। ওনার বন্ধু ছিল জজ, রিকোয়েস্ট করতে গেছিলেন। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জনি স্যার আমার পাশে সেদিন দাঁড়িয়েছিলেন। আমাদের পাশে দাঁড়ানোর অপরাধে স্যারদেরকে হোস্টেল থেকে ওনাদের বিভিন্ন পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। আমার মোবাইল ফোন থেকে রিয়া চক্রবর্তী, শিশির তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদেরকে এমন অবস্থা করা হয়েছে, তারা যে কোথায় আন্ডারগ্রাউন্ডে থাকবে, যেখানে পাবে সেখানে তাদেরকে মেরে ফেলা হবে, এরকম অবস্থা শুরু হয়েছিল। এরকম অবস্থা, আমার ফোনটাও তারা নিয়ে নেয়। তারপরে তো আমরা কারাগারে বন্দী হয়ে যাই। কান্না, কষ্ট, দুঃখ, আমাদেরকে কয়েদিদের সাথে 30 বছরের আসামি, 14 বছরের আসামিদের সাথে আমাদেরকে থাকার জায়গা দেওয়া হয়। প্রথম যেদিন আমাকে খাবার দেওয়া হয় সেদিনের বমিতেই আমার গলায় আটকে যায়, আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার ভাগিনা, সে তো অল্প বয়সী ছেলে, সে সবসময় শুধু কান্নাকাটি করে যে সে হাসিনাকে গালি দিত সবসময় যে এই মহিলা হয়তো যাবে না, আর আমারও হয়তো এই জীবনে আর মুক্তি পাওয়া হবে না। আমরা সারা জীবনের জন্যই আশা ছেড়ে দিয়েছিলাম। বারবার শুধু আমার ছেলের চেহারাটা আমার চোখের সামনে ভাসতো। ওইখানে অনেক বিপ্লবী নেতারা ছিলেন, বিএনপির অনেক বিপ্লবী নেতা, তারা আমাদেরকে বলতেন, শিবিরের অনেক নেতারা ছিলেন, তারা বলতেন তোমরাই তো আমাদের অনুপ্রেরণা, তোমরা যদি এভাবে কান্নাকাটি করো। তখন এখানে মোটিভেশনাল কথা শুনতাম, স্বপ্ন দেখতাম, আর আল্লাহর কাছে শুধু দোয়া করতাম, আল্লাহ আমি এর আগেও 2 মাস জেল খাটছি ওই 2013 সালে। তো আমি আল্লাহর কাছে দোয়া, আল্লাহ গত 15-16 বছর ধরে তোমার নামের তাকবীর চৌমুহনায় দেওয়ার সুযোগ পাই নাই। এইবার এই আন্দোলনে এত রক্ত, যখন শুনতেছি ছাত্ররা মরতেছে, সমন্বয়কদেরকে উঠিয়ে নিয়ে গেছে, আমরা জেলের মধ্যে যে খবর পাচ্ছিলাম, মানে আমরা আল্লাহর কাছে শুধু দোয়া করতেছিলাম, 1 খতম কোরআন শরীফ নিজে পড়ছিলাম, আর আল্লাহর কাছে এটাই দোয়া করছিলাম, আল্লাহ তুমি উদ্ধার করো আমাদের দেশটাকে। আর কত রক্ত যাবে, আর কত মানুষ মরবে, আর কবে তোমার নামের তাকবীর আমরা খোলা ময়দানে দিব। আল্লাহর রহমতে 4 তারিখেই আমরা কেন জানি না মনে হচ্ছিল আমাদের জেলের মধ্যে আমরা খবর পাচ্ছিলাম যে হাসিনার পদত্যাগ নিশ্চিত। 4 তারিখেই, উনি তো গেছে সম্ভবত 5 তারিখ 6 তারিখে, 5 তারিখে গেছে। আমরা 4 তারিখেই কেমন যেন একটা ফিল পাইতেছিলাম। আমরা তো কারাগারে ছিলাম, আর এটা হচ্ছে ইবাদত খানা আমাদের জন্য। আমাদেরকে ঘুমাইতে দেওয়া হইতো না, কারণ এক রুমে 50 জনের জায়গা হয়, আমরা 150 জনের মতো এখানে আমাদেরকে আটক করা হয়েছিল। ঘুমাইতে পারতাম না, বালিশ দিত না। তো 4 তারিখেই আমার খতমটা শেষ হয়। সেদিনই আমি বুঝে গেছি যে আমার স্বাধীনতার সময় চলে আসছে। আমার অ্যাকাউন্টে যে টাকা ছিল, সে আমার কার্ডের টাকা দিয়ে আমি খেজুর কিনে আনি, 300 টাকা 1 কেজি খেজুর। সেখানে খেজুরটা এনে আমি বিপণন করা শুরু করি। ওইখানে জামাতের আমির ছিলেন, তিনি বললেন তুমি কি বিশ্বাস করে ফেলছো আমরা স্বাধীন হয়ে যাব? আমি বললাম ইনশাল্লাহ, দেখবেন আমাদের বিজয় সুনিশ্চিত। পরের দিনই জেল ভেঙে ফেলা হবে এরকম একটা অবস্থা, সব কয়েদিদের মুখে হাসি। আর কিন্তু সেদিনও আমাদেরকে ছাড়া হয় নাই, আমাদেরকে বন্দি রেখেই সব পুলিশ পালিয়ে যায়। আর তারপরের দিন হাজারো হাজারো আন্দোলনকারী, আমার সহযোদ্ধারা, শিশির সহ অনেকেই, আহবাব, আমার আনন্দ পাঠশালার কর্মীরা সহ আমার পরিবার, আমার ছেলে, সবাই আমাদেরকে কারাগার থেকে মুক্তি করতে আনে। এবং প্রায় বিকালের দিকে 6 আগস্ট আমাদেরকে ছাড়া হয় এবং আমরা খোলা আকাশটা দেখতে পাই। আর এত মানুষের আনন্দ, আমাদেরকে সবাই কাঁধে তুলে নেয়, সালাম ভাই বলে স্লোগান দেয়, আমার ভাগিনাকে কাঁধে তুলে নেয়। মানে এই যে একটা সুখ, একটা শান্তি, মানুষের হাসি, এইটা যে আল্লাহর কত বড়, মানে কি বলবো, আমাদের সে বলার ভাষা নাই। বাট আফসোস তখন লাগছে যখন দেখলাম এত মানুষ মৃত্যুর পরেও ওদের কোনো আফসোস নাই। স্টিল আমরা কিন্তু সহিংস না। আমি জেল থেকে আসার পরের দিন কিন্তু আমরা থানাটা ক্লিন করছি। থানাতে আমাদেরকে এত নির্যাতন করা হয়েছে, আমরা ভাঙচুরের বিপক্ষেই ছিলাম। আমরা ছাত্ররা সব সময় ছিলাম শান্তিপ্রিয়, কিন্তু ওরা যে আমাদেরকে মারলো, এখন ওরা আমাদেরকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে, আমরা আবার আসছি, আমরা আবার আসবো। হ্যাঁ, মানে বিভিন্নভাবে তারা আমাদেরকে যে মানে থ্রেট করতেছে, সোশ্যাল মিডিয়ায় তারা আমাদেরকে নিয়ে ট্রোল করতেছে। আমাকে এমন করা হয়েছে, আমি আন্দোলনের পরে আমার সারা শরীরের কাপড় নগ্ন করে, মানে মানে একদম উলঙ্গ একটা ছেলের মাথার মধ্যে আমার মাথা লাগিয়ে আমাকে নিয়ে ট্রোল করা হয়েছে। মানে আমার পরিবার আন্দোলনের আগে তো একটা কষ্টে আমরা ছিলাম, আজকের দিনে তার চাইতে বেশি কষ্টে আছি। স্ত্রীর মুখের দিকে তাকাইতে পারি না লজ্জায়, কারণ আমাকে পাবলিকের সামনে প্রতিনিয়ত আজকের দিনেও হেনস্থা করা হয়। আমি 20 দিন কারাগারে ছিলাম, 20-22 দিন একদিন আমি বক্তব্যে বলে ফেলছিলাম। আমি কেন 2 দিন বাড়িয়ে বললাম, ওইটার কারণে আমার নাম দেওয়া হয়েছে 22 দিনের শায়েখে 22 দিন, মানে যতভাবে ট্রল করা যায়। ইভেন আন্দোলনের পরে আমাদের এখানে সিলেট এবং ঢাকার অতিথিরা আসছিলেন, তারা বেরিয়ে যাওয়ার পরেই আমার উপরে হামলা হয়। আন্দোলনের পরে সম্ভবত 16 তারিখ আমার উপর আন্দোলন, 16 আগস্ট, তারপরে 12 আগস্ট এরকম একটা তারিখে এ পর্যন্ত 3 বার আমার উপরে হামলা হয়েছে।
5 তারিখের পরে 3বার আমার উপরে হামলা হয়েছে। আমি জুরিতে একটা বাজার উদ্বোধন করতে গেছিলাম, সেখানেও আমার উপরে হামলা হয়েছে প্রায় 40-50টা ছেলে। মানে এই হচ্ছে আমাদের জীবন, এই হচ্ছে আমাদের অবস্থা। আমি আহত অবস্থায় ছিলাম, যখন আহতদের তালিকা হয় আমার নাম আসে নাই, আমি গেলাম জেলা প্রশাসকের কাছে, উনি আমাকে চিনে না। কিন্তু কোনো একটা অনুষ্ঠান হইলে এক একজন সরকারি কর্মকর্তাদের স্পিচ শুনলে বোঝা যায় ওরা আমাদেরকে অনেক ভালোবাসে, কিন্তু বাস্তবে যখন আমাদের প্রয়োজন পড়ে, আজকে অনেক বড় বিপ্লবী তারা, হ্যাঁ অনেক বড় বিপ্লবী, তারা আমাদের যোদ্ধাদেরকে অনেক সম্মান করে, কিন্তু আজকের দিন পর্যন্ত 3,000-4,000 টাকা দিয়ে আমি হাজিরা দেই জুলাই কোটা আন্দোলনের মামলায়। আমার ভাগিনা সে দিনে 500 টাকা ইনকাম করে, সে যদি মাসে একবার হাজিরা দিয়ে 4,000 টাকা সে উকিলকে দিতে হয়, এই আমাদের প্রতিদান। আপনারা উপদেষ্টা হয়েছেন, আপনারা সমন্বয়ক হয়েছেন, আমরা যে এতগুলা ছেলে যে জেল খাটলাম, আজকের দিনে আমরা এখন হাজিরা দেই, আহতর হিসাব বাদই দিলাম। কি হবে আমাদের যদি আমরা এখনও ছাত্র হয়ে নিজের পরীক্ষার ফিস দিতে পারি না, সেখানে আমরা 4,000 টাকা মাস শেষে হাজিরার জন্য দিতে হয়, আমাদেরকে জামিন চাইতে হয়। ডিসির কাছে গেলাম, কতজনের কাছে গেলাম, ঢাকায় গেলাম, গালিব ভাইকে ফোন দিলাম, উনি ফোন ধরে না, ফোন ধরে বলে ওনার কিছু করার নাই, হাজিরা যেন না দেয়। এটা কোনো কথা? এটা কোনো কথা? রাষ্ট্রবিরোধী একটা মামলা আমার উপরে রয়ে যাবে সারা জীবন, আমি হাজিরা দিতে দিব না, আমাকে এইভাবে নিরুৎসাহিত করে। ঢাকায় গিয়ে আমি 10-15 হাজার টাকা খরচ করে আসছি, আমার মামলা নিয়ে কেউ আগ্রহ দেখায় না, কেউ আগ্রহ দেখায় না। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তাও আল্লাহর কাছে শুকরিয়া যে আগের থেকে তো ভালো আছি, আগের থেকে ভালো আছে। আমি ছাত্রলীগের মতো বলবো না যে আগেই ভালো ছিলাম, আউযুবিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ আমাদেরকে এভাবেই ভালো রাখুক, আমাদের মানুষকে আল্লাহ হেদায়েত দান করুক, এবং ছাত্ররা বিপ্লবী হোক। যতবার এই দেশে স্বৈরাচার আসবে, আমরা যদি মনে করি যে না এখন ইউনূস সরকার আসছে উনি ফেরেস্তা, না, উনি কালকে স্বৈরাচার হলে উনার বিরুদ্ধে আমাকে দাঁড়াইতে হবে, বুক পেতে দিতে হবে, আমাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। হাসিনা একা ফেসিস্ট না, হাসিনার আগেও ফেসিস্ট ছিল, ফেসিস্ট যুগের পরে যুগে জন্ম নেবে, ছাত্ররা থাকতে হবে। আমরা সমন্বয়ক পদ নিয়ে পাওয়ার প্র্যাকটিস করতে আসি নাই ভাই, আমি দিনমজুরের মতো কাজ করি, পরিশ্রম করি, আমার কাঁধে এখনও ব্যাগ, আমার ব্যাগ খুলে দেখতে পারবেন আমার ব্যাগে কী আছে। আমি পরিশ্রমী মানুষ, সংসার আছে, আমিও ছাত্র, আমার ওয়াইফও ছাত্র। আমরা ভালো থাকতে চাই, ভালো থাকতে দিবেন ছাত্রদেরকে। ছাত্রলীগ সহ যারা আছে দেশের শত্রু, তারা ভারত প্রতিনিয়ত চাইবে সমন্বয়কদেরকে দুর্বল করতে, কিন্তু ছাত্র তোমরা যারা আছো, ছাত্রদল তোমরা যারা আছো, ছাত্র শিবির যারা আছো, তোমরা ভুলে যাও না আমরা যারা কোটা বিরোধী আন্দোলন করেছিলাম, আমাদেরকে যদি তোমরাও হেনস্থা করো, তোমরা যদি আমাদেরকে অবমূল্যায়ন করো, তাহলে আমরা কোথায় যাব? এইটা তো বাংলাদেশের ইতিহাসে নাই। এটা খুবই লজ্জাজনকভাবে সে পালিয়ে গেছে। উনি নিজেই বলতো হাসিনা পালায় না। আল্লাহ আসলে এটা আল্লাহর বিচার। দেখুন 36 দিনে একটা সরকার পতন হয় না, কারণ আর উনি হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একজন সরকার, তিনি স্বৈরাচারী শাসন কায়েম করে মানে প্রায় 20 বছর নাগাদ উনি টিকে থাকার প্ল্যান ছিল। ওনার কথা ছিল 1940 পর্যন্ত থাকবে। তো এরকম একটা মানুষ পালিয়ে যাওয়াটাই উচিত ছিল। উনি পালিয়ে গেছে, এবং উনি যে আসলে কেমন নেত্রী, উনি বলতো যে উনার বাবা একজন নেতা, উনি ওনার বাবার আদর্শের সৈনিক ছিলেন, আর নিজের দলকে উনি ফেলে দিয়ে চলে গেলেন। আর গিয়ে উনি থামেন না, উনি এতটাই দেশপ্রেমিক, উনি বাংলাদেশের মেয়ে, উনি বাংলাদেশকে এতটাই ভালোবাসেন, উনি ভারতে গিয়েই আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিলেন। সেলিউট উনাকে, উনি আসলেই একজন স্বৈরাচার। হ্যাটস অফ টু ইউ শেখ হাসিনা। হ্যাঁ আসেন, আপনি আবার ক্ষমতায় আসেন, দেখেন আমাকে না পারলে আমার ছেলেকে পাবেন, তাকে না যখনই আসেন আপনি, উই আর রেডি টু ফেস ইউ, আসেন, আমরা রেডি আছি। উনার বিচার ফাঁসি দিয়ে দিলে তো মনে করুন উনি একবার মরবে। আমরা তো শুধু 36 দিনেই 2,000 মরছি। আমরা তো সেই 5 তারিখে 2 মাস জেল খাটছিলাম, সেদিনও হাজার হাজার হুজুররা মারা গেছে। কতজনের মৃত্যুর বিচার আমি চাইবো? এক ফাঁসি, ওনাকে বারবার ফাঁসির কাজটা ঝুলানো হোক, বারবার ওনাকে ফাঁসি দেওয়া হোক, ওনাকে এক ফাঁসিতে মৃত্যুদণ্ড, উনি থাকুক। ওনাদের মতো মানুষের আসলে হেদায়ত কেমনে কামনা করবো? ওনার জন্য আল্লাহর বিচারেই সবচেয়ে বড় বিচার। আল্লাহ ওনার বিচার করুক, ওনার বিচার যেন দেখে মরতে পারি, এটাই আমাদের চাওয়া। আমার আর কিছু বলার নাই।